সকালে আজকে নাস্তায় হবে এই যে দেশি গমের ফুলকো ফুলকো রুটি আর এই আকারের আলু আম্মা বাজার থেকে নিয়ে এসেছিল অনেকগুলো। এই দেখেন প্রত্যেকটা রুটি এইভাবে সুন্দর ফসফস করে ফুলবে, এটাই হচ্ছে দেশি। রাগ করব না, আমার পেটে কিছু নাই। আর আমার দুষ্টু পাখির এত অভিযোগ ছিল যে আমি শুধু এই যে মরিচের সিজন শেষ, এখন ছোট ছোট যে সমস্ত বেছে নিচ্ছি, যেগুলো পচা একটু কাটা সেগুলো আলাদা করে ভাজি করে। নাস্তায় কি বানাচ্ছ সকালে? সকালে আজকে নাস্তায় হবে এই যে দেশি গমের ফুলকো ফুলকো রুটি, সেই সাথে এই যে দেখুন আগে চেলে নিচ্ছি, ঠিক আছে? এবার গমগুলো ভেঙে নিয়ে এসে একদম যে পুরোটা আমরা চেলে আলাদা জায়গায় ড্রামে রেখে দিই, কিন্তু এবার আর সেই সুযোগ পাইনি। একটা সময় পেলে আমি চেলে সব রেখে দেবো। রুটির সাথে এই যে সকালে নাস্তায় থাকছে এই যে মাঝারি আকারের আলু আম্মা বাজার থেকে নিয়ে এসেছিল অনেকগুলো, সেই আলু দিয়ে ভাজি করবো আজকে সকালে রুটির সঙ্গে। ভাজি থাকবে আজকে সকালে রুটির সঙ্গে। তারপর অন্যান্য কাজ আছে, সেই সাথে দুপুরের রান্না সবকিছু শেয়ার করবো। আজকে মূলত সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। সকাল থেকে কি কি করছে সেগুলো আজকে আমি সব শেয়ার করব। ভাজিটা আমার হয়ে এসেছে, আর এই যে আটাটাও আমার কিন্তু সানা হয়ে গেল। সকালবেলায় দেখবেন বেশিরভাগ নাস্তা মানে পুরো গ্রামের মধ্যে ঢুকে প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন প্রায় প্রত্যেকজনই কিন্তু দেশি গমের আটা রুটি বানায়, হয় ভাজি, না হয় ডাউল নিরামিষ, না হয় ডাউলের ঘন্ট, আলুর ঘন্ট। এভাবেই গ্রামের ভিতরে সকালে নাস্তাটা এভাবেই হয়। গত ভিডিওতে বলেছিলাম যে আমার খোলা ভেঙে গিয়েছে, রুটি বানানো খোলা, যেটার পরে আমরা রুটিটা বানাই। এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, এই যে রুটিটা বানাতে গিয়ে হঠাৎ করে খোলাটা এখানে ভেঙে গিয়েছে। আমার খোলা নিয়ে এসেছে, বুঝছেন? এই যে আমার খোলা নিয়ে এসেছে, দুইটা খোলা আনা হয়েছে। এখন নতুন খোলাতে প্রথম দিন কিন্তু করা যাবে না, এটাকে আগুনে পুড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে তারপরে একদিন পুরো দিন একটু হলে নিভানো চুলার উপর বসিয়ে রাখতে হবে, যেন হালকা হালকা আগুন থাকে, তাহলে এটা ফাটবে না। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি রুটি বানায় তাহলে ফেটে যাবে। তার জন্য এনে রেখেছে। আমি আজকের মতো খুব কষ্ট করে এইটাতে ভাঙাটাতে কিন্তু আমি চালিয়ে নেব। সবাইকে আমি আগে থেকে বলে দিলাম যে খোলা ভেঙে গিয়েছে দেখে আমি 2 দিন কিন্তু রুটি বানিয়েছিলাম না, আনা হয়ে গিয়েছে। এখন আপাতত এটা করে দোয়া করবেন যেন আজকে না ভেঙে যায়। ওটাতে অনেক বালি থাকে, সেজন্য এটা পরিষ্কার করে ভালো করে কিন্তু রুটিটা বানাতে হবে। এই যে দেখুন এভাবে প্রত্যেকটা রুটি ফসফস করে ফুলবে। এই হচ্ছে এই দেখুন প্রত্যেকটা রুটি এইভাবে সুন্দর ফসফস করে ফুলবে, এটাই হচ্ছে দেশি গমের। দেখুন আজকেও কিন্তু রাগ করে বসে আছে আমার উপরে। দেখি তো আজকে কি জন্য রাগ করেছে আমার ময়না পাখি। আজকে আবার রাগ করেছে। রাগ করব না, আমার পেটে কিছু নাই। আর কখন থেকে আমি ব্রাশ করেছি, বিবির পেটে বিবিও ব্রাশ করেছে। আমার খিদে লাগছে, নাস্তা দাওনি, এই যে পেটে খিদে লেগেছে। আরে ময়না পাখি সত্যি? হ্যাঁ। তা আমি কখন থেকে নাস্তা বানাচ্ছি, তুমি বলবা না আমাকে খিদে লেগেছে? তো খিদে লেগেছিল তো। ওরে আমার জান পাখি, তা তুমি আমাকে কোলে নাও না। কোলেও নেয়নি? এত কষ্ট কোলে নিয়ে দেখে। তা আসো একটু কোলে নিয়ে বেরিয়ে আসি, তারপরে নাস্তা খাওয়াবো। আচ্ছা বেবিকেও কোলে নেব, একসঙ্গে কোলে নেব। এই যে দেখুন আমার দুষ্টু পাখির এত অভিযোগ ছিল যে আমি শুধু রান্নাই করি, ওকে কোলে নিই না। ও শুধু কোলে ওঠার এতই ধান্দা, সকালে ব্রাশ করে বসে আছে, একটু আমার নাস্তা দিতে দেরি হয়ে গিয়েছে, তাতেই দেখুন আমাকে কতগুলো কথা শোনাচ্ছে। আর বলছে আমি খালি রান্নাই করি রান্নাই করি, ওকে বলে কোলে নিই না। ময়না পাখিটা আমার কোলে নিয়েছি তো। খুশি এবার? কিছু বলো তুমি। থাক তুমি আদি করো না, আমার সাথে প্রতিদিন ফির কোলে নিবা। থাক এখন রান্না করতে হবে না।
রান্না করবো না? না যে সকালে যে আমি রুটি বানাইলাম, নাস্তা বানালাম তোমার জন্য, ভাইয়ার জন্য, নানার জন্য, নানির জন্য, তে ওদেরকে রান্না করে দেবে কে? নানি রান্না করবে। নানি রান্না করবে? তাই? নানি রান্না করতে পারে নাকি এখন? নানি পারে। অসুস্থ না? হ্যাঁ হ্যাঁ পারে। পারে? হ্যাঁ তো ভাইয়াকে কে খেতে দেবে? রুটি রুটি? কে রান্না করে দেবে রুটি? নানি। নানি? এটাই তোমার অভিযোগ ছিল? হ্যাঁ তো সারাক্ষণ কোলে নিলেই হয়ে যায়? হুম খুব খুশি হও? হুম সত্যি? হুম ছোট মানুষের এমনই, যতই যে আদর করুক না কেন মা ছাড়া একেবারেই তাদের চলে না। তবে ওই একটু ভিন্ন, আলাদা। আমি যখন কাজে থাকি আমাকে একটু ডিস্টার্বটা কমই করে। ওর বাবা থাকলে তো আমাকে একেবারে ডিস্টার্ব করে না। সে সাথে ওর ভাইয়া থাকে, সারাক্ষণ ওর ভাইয়ের পিছে পিছে একদম সেক্রেটারির মতো সবসময় থাকতেই থাকে। ওকে নিয়ে আমার এই টেনশনটা নেই যে আমি ছাড়া ও কিছু বোঝে না, বা বাবা ছাড়া। আপনার তিনজনের মধ্যে যে কোনো একজন না থাকলে ও শেষ। বুঝেছি বেবিটা দেখছেন? শুনি বেবি দেখি কে নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে। ওই যে সুন্দর একটা ভ্যান গেল। আর এই রাস্তায় এখন এমন পরিস্থিতি জানেন না, মনে করেন যখন তখন হোন্ডা যাচ্ছে, যখন তখন মানে গাড়ি যাচ্ছে, খুব ভয় লাগে। একা একা বের হয়ে চলে আসে, একটা পাখি ডাকলেও ভয় পায়। এই জন্য সবসময় পাশাপাশি রাখার চেষ্টা করি। কালকে পাখিতে মানে ডাক দেওয়ার পর পড়ে গিয়ে হাতে লেগেছিল, এতে এখনও হাতের ওপরটা ব্যথা আছে। আমি সরিষার তেল দিয়ে একটু আগুনে ছেঁকে দিয়েছি, তো একটু ভালো আছে। এখন ব্যথা আছে ময়না? না ব্যথা নেই? তো এখন তো কোকিল ডাকবে, কোকিল ডাকলে কি ভয় পেতে হবে? কোকিলটা ডাকছে। ডাকছে? আর শোনেন, ঢাকায় যে আমরা যে বাসাতে ছিলাম সেই বাসায় ওপরে একটা মানে ছাদে অনেকগুলো গাছ ছিল, তো ওখানে কোকিল ডাকতো। তো কোকিল ডাকতে দেখলেই বলবে আম্মু ঢাকায় যাওয়ার সময় হয়ে গেছে, ওই যে কোকিল ডাকছে। দিল না আব্বা? পড়ে গেছে? তো চলো, আমাকে আবার অন্য কাজ করতে হবে। অনেকগুলো বাজার টুকটাক আনছে আজকে, আলু টালু নিয়ে এসেছে, এগুলো একটু ঘুরতে যাবো না? গুছিয়ে নিতে হবে। ঘুরতে যাবো না? ঘুরতে পরে যাব, একবারে বিকেলের দিকে যাব। ঠিক আছে। ঠিক আছে? আবার সবা বরাত আসছে, সবা বরাতের জন্য আলো চাউল ভাঙানো লাগবে। মনে করেন সে সমস্ত জিনিসগুলো মানে ধানটা ভাঙিয়ে আনা হয়েছে কিন্তু ঝাড়া হয়নি, ময়দা ভাঙাতে হবে, তার জন্য সেটা ঝাড়তে হবে। মেলা কাজ। আজ হয়তো দুপুরে রান্নাটা শেয়ার করতে পারবো কিনা সন্দেহ আছে। অন্যান্য কাজগুলো আজকে প্রচুর পরিমাণ বেশি আছে, তার জন্য সেগুলো করে নেব। সকালে নাস্তা করে নিয়েছি আমি, ওকেও হালকা পাতলা নাস্তা করেছে, এখন একটু হালকা পাতলা কিছু খাইয়ে নেব। নিলেই আমি দুপুরে অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যতটুকুই থাক না কেন বাড়ির কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি, ফ্যামিলিতে যেগুলো হয়। তো ময়না পাখি, তো চলো কাজ শুরু করে দেখি। কয়েকদিন ধরেই বাজার করে আনা হয়েছে, আলু টালু এনেছে, সবজি টবজি সব এখান থেকে বের করেই মানে খাওয়া হচ্ছে, কারণ শীতের সময় তো ফ্রিজের সবজি রাখাও লাগে না। এগুলো গুছাবো গুছাবো মনে করছে, তো এখনো গোছানো হয়নি। আর এই যে আলু চাউল ভাঙিয়ে নিয়ে এসেছে সব আর সামনে, যে আলু চাউল ভাঙিয়ে এটাকে আটা করে আবার সব রাতের জন্য একটু লাগবে, সেজন্য মানে ঝেড়ে রাখতে হবে। তাই এই হাতে আমি এগুলো গুছানোর পরে চাউলগুলো ঝেড়ে ফেলবো। কখন যে ভাঙিয়ে নিয়ে আসবে, কালকে হয়তো ভাঙিয়ে নিয়ে আসবে, আমি সব রেডি করে রেখে দেবো। সবজিগুলো টমেটো টমেটো এগুলো সব খাওয়া হয়ে গিয়েছে, পাতাকপি এনেছিল তা খাওয়া হয়ে গিয়েছে, বেগুন অর্ধেকটা বেগুন খাওয়া হয়ে গিয়েছে, অল্পই আছে। ভাবলাম সব পেঁয়াজ টেয়াজগুলো এবার বাছা হয়নি, তো একসঙ্গে আমি বেছে নিয়ে তারপর অন্য কাজগুলো করবো। এই যে মরিচ টরিচ সব নিয়ে এসেছে, এবার আমি ব্যাগের ভেতর থেকে বের করে রান্না করছি। শীতের সময় একটা জিনিস ভালো, অনেকদিন সবজি টবজি বাইরে রাখলেও নষ্ট হওয়ার চান্স নেই। আর টাটকা বাইরে থেকে খাওয়াটাই খুবই ভালো, ফ্রিজের খাওয়ার কয়টাই ভালো লাগে বলেন। আমি এখান থেকে নিয়ে নিয়ে, এই যে মরিচের সিজন শেষ, এখন ছোট ছোট যে সমস্ত মরিচ আসছে গাছগুলো কেটে ফেলবে, ঠিক এই ছোট ছোট আসছে। এই যে এই সমস্ত আলুগুলো একেবারে দাম কম,
বাজারে এগুলো অনেক দাম কম, কারণ ছোট ছোট একটু কাটামাটা থাকে, এগুলো অনেকটাই দাম কম। সেগুলো আলাদা করে নিয়ে এসেছে। আর বড় বড় আলু আলাদা আছে, ওগুলো একটা ব্যাগেই আছে। ওগুলো আর বাছা লাগবে না, এগুলো বাছতে হবে, তার জন্য বেছে নিচ্ছি। যেগুলো পচা একটু কাটা সেগুলো আলাদা করে ভাজি করে নিলেই হবে, পচাগুলো ফেলে দেবো। এই যে দেখুন কিসের ভেতর থেকে, এই যে এগুলো একটু হালকা পাতলা নষ্ট নষ্ট ভাব, ভেতর কিন্তু ভালো, ওপরে কিন্তু ইয়ে, ঠিক আছে। এগুলো আমি আলাদা করে রেখে দেবো, একদিন ভাজি করে ফেলবো। এগুলোতে এই যে কাটা অনেকটা হলে মানে ভেতরটা ভালো আছে, ওপরে একটু হালকা ইয়ে আছে, নষ্ট করে তো লাভ নাই। প্রত্যেকটা জিনিসের যে দাম, হালকা পাতলা হলেও কোনো জিনিস নষ্ট করা যাবে না। এই তো এগুলো বাস্কেট করে ছোট আলু পরে, ছোট আলু নিয়ে আসা হয়েছে অনেকগুলো, আর বড় আলুগুলো রেখে দিয়েছি। আগে এগুলো খেয়ে তারপরে বড় আলু। সংসার যেহেতু, প্রত্যেকটা জায়গাতেই হিসাব থাকতে হবে। লবণ থেকে তেল পর্যন্ত কোথায় কি আছে না আছে, প্রত্যেকটা মাস হিসেবে আমাদেরকে হিসেব করে রাখতে হয়, কারণ চাকরিজীবীর টাকা তো মাসের হিসাবটা চলে। তার জন্য সবকিছুই আমাদেরকে মানে হিসেব করে মেপে চুপে চলতে হয়। গ্রামে থাকলেও চাকরির টাকায় সংসার চলে, সে সব কিছু হিসেবে আমাদের দিনটা চলতে হয়। তার জন্য এই যে নিয়ে আসে, এভাবে বাজার করে আনলেই। আব্বা বাজারে যেতে পারে না, তাই আমার ছেলে আর আম্মা দুজন মিলেই বাজারে যায়। আবার অনেক সময় আছে আমার ছেলে একাও বাজার করে নিয়ে আসছে। অনেকগুলো বাজার হলে আম্মার সঙ্গে যেতে হয়। বাজার যেহেতু কাছে, 5 টাকা ভাড়া লাগে, তাহলে বোঝেন কত টাকা আছে আমাদের বাড়ি থেকে বাজারটা। এই যে আমি বেছে বেছে কুছে নিয়ে নিলাম। আবার সহবরাত আসছে, সহবরাতের বাজার করতে হবে। এগুলো আমাদের এই সহবরাত পর্যন্ত টুকটাক চালিয়ে নেব। মরিচ যা আছে, আবার ওর ভিতরে পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ আমরা আলাদা করে রেখেছি। এগুলো ছোট ছোট পেঁয়াজ ছিল, সেগুলো আমি ব্যাগের ভেতর রেখে দিয়েছিলাম। এগুলো খেয়ে ফেলতে হবে। এগুলো দিয়েই এই সহবরাতের আগ পর্যন্ত চালিয়ে নেব টুকটাক করে। আমি আলুগুলো সব গুছিয়ে নিয়েছি, এবার আমি চাউলগুলো ঝেড়ে নেব। আবার দুপুরে রান্না শুরু করতে হবে। দুপুরে রান্না হয়তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। এগুলো কাজ করে মেয়েকে গোসল টোসল করিয়ে দিয়ে আমি একবারে নিজে গোসল করে তারপরে দুপুরে রান্না বসিয়ে দেবো। যেহেতু আদামন ধান ভাঙিয়েছিলাম, অনেকগুলো পিঠা খেয়েছি এবং আত্মীয় স্বজনদের বাড়িতেও পাঠিয়েছি, বোনদের বাসা পাঠিয়েছি। দিয়ে আলু চাউল ফুরিয়ে গিয়েছে, ময়দা ফুরিয়ে গিয়েছে, আটা। সে সাথে এখন যেহেতু সহবরাত আসছে, আমি আগে থেকে সব কিছু প্রিপারেশন নিতে চাচ্ছি। যে আগে সহবরাত মানে বেশিরভাগই অনেক সময় আমাদের এই গ্রামে চাউল হালুয়া আর রুটি করে মানে অনেকগুলো গরিব মানুষ ফকিরেরা নিতে আসে। সে চলটা আমাদের এখানে আছে, জানি না এটা মানে আগের থেকে পূর্বপুরুষের আমল থেকে এগুলো হয়ে আসছে। তাই আগে থেকে আমি এই সমস্ত জিনিসগুলো প্রিপারেশন নিয়ে রাখবো। তারপরে আস্তে আস্তে বাজার, তারপরে ঘর বাড়ি পরিষ্কার। আবার আমরা আমাদের এখানে ছোটবেলা থেকে দেখে আসছি দাদিরা মানে ফিরা বেলান তো প্রতিদিনই ধুই, ঠিক আছে। যে বাসার একটা লুসনির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ধৌত করে। সবাইকে দেখেছি এটা ধোয়া মোছা করে এবং একেবারে পরিষ্কার পবিত্র করার চেষ্টা করে, পুরো বাড়ি ঘর বিছানা টিছানা সব। আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, কেননা সহবরাত মানে যে খালি খাওয়া দাওয়া তা তো না। আমাদের ইবাদত বন্দিগির একটা রাত আসবে, সেই রাত মানে রোজা থাকতে হয়, দুইটা দুইটা করে থাকতে দেখেছি। মনে করেন সেই সাথে অনেক রকমের হলে ইবাদত বন্দিগি আছে, তসবি টসবি পড়তে হয় এবং নামাজ টামাজ পড়তে হয়। সব কিছু মিলে আমাদের ইবাদতের রাত, সেটা মজ মস্তির রাত না, ইবাদতের রাত। তারপরেও যেহেতু সবাই করে, যেটা নিয়ম চলে আসছে সেটা করতে হয়, তাই বাধ্যতামূলক টুকটাক টুকটাক করতে হবে আমাদেরকে। বাচ্চারা আছে একটু খাওয়া দাওয়া করে, সেদিন তো হালুয়া টোলাও তৈরি করতে হয়। তার জন্য আমাদের সেই প্রিপারেশনটা কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি। আর সহবরাত নিম্ন আমার 8 থেকে 10 কেন 15 বছর আমি গ্রামে সহবরাত পাইনি, এবার পেয়েছি। সেই সূত্রে কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রেখে রোজাও আমাকে এবার গ্রামে করতে হবে। সব কিছু মিলে ভালোই লাগে, গ্রামের বাড়িতে একটা ধুমধাম সব কিছু হয়। আর ঢাকায় হলে কি হতো, নীরবে শুধু একটা ফ্ল্যাটের ভেতরে আমি আর আমি, সেই সাথে আমার বাচ্চাগুলো, এটাই তো। আর গ্রামের বাড়িতে দেখবেন সহবরাত আসলে একটা ধুমধাম, সবাই এক জায়গায় বসে নামাজ পড়ে, এক জায়গায় বসে রাতটা তারা জিকির করে, খুবই ভালো লাগে এর কথায়। এখানকার মেলে মানে এত সুন্দর ভাঙিয়ে দেবে, একটাও
ধান থাকবে না। প্রত্যেকটাকে চকচকে করে ধান ভাঙিয়ে দিলে খুব সুন্দর ধান ভাঙায়। ভাবছেন শহরে থাকি দেখে এত সুন্দর মানে ধানও ঝাড়তে পারি, এটা কিছু না। মেয়ে মানুষ, প্রত্যেকটা মেয়ে মানুষই কিন্তু নিজস্ব কিছু একটা মানে নিজস্ব আছে, যাদের জমি জায়গা আছে, যারা গৃহস্থ বাড়ির মেয়ে, যতই ঢাকায় থাকুক না কেন, বাড়িতে থাকুক না কেন, এই সমস্ত কাজগুলো তাদেরকে করতে হবে এবং শিখতেই হয়। আমরা ছোটবেলা থেকে কিছু না করলে অন্তত এসব শিক্ষাগুলো আমার আম্মা আমাদেরকে দিয়েছে। তাই প্রত্যেকটা কাজে কিন্তু পারদর্শী, কোনো কাজে কিন্তু পিছু হেঁটে না, প্রতিটা কাজে কিন্তু আমরা জানি। ঠিক আছে, হয়তো বিয়ের পরে ঢাকায় চলে গিয়েছি, আর বিয়ের আগে মনে করেন সকাল 6টায় বের হয়ে যেতাম, 6টায় আসতাম, স্কুল শেষ করে আবার সকালে একটা প্রাইভেট, 2টা প্রাইভেট করে একেবারে 6টায় আসতাম। বাড়িতে একটু মানে কি বলবো, কাজ কম, যতটুকু পেরেছি ততটুকু তার ভিতরে কিন্তু করার চেষ্টা করেছি। সবই শিখে রেখেছি ইনশাল্লাহ। কোনো কিছুতে মানে বাধা যে হব, যেটা পারি না ওইটা পারি না, ওই ন্যাকামো মেয়েদের মতো সেটা বলবার সুযোগ আমাদের নেই। ঠিক আছে, আমরা লেখাপড়া করিনি তাও কিন্তু না, যতটুকুই করেছি ততটুকুর ভিতর কিন্তু সব জিনিস আমরা শিখে রেখেছি, যে একদিন আমার নিজের কাজে লাগবে। একটা মেয়ে যদি কাজ কর্ম থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, যদি না জেনে থাকেন, এক সময় শ্বশুরবাড়িতে গিয়ে কথা তো শুনতে হবে, সে সাথে প্রতিটা কাজের সঙ্গে আপনি নিজেকে নিজেই কষ্ট পাবেন, যে আমি শিখি না কেন। আজকে শিখলে হয়তো বা আমি কারো কাছে ঝাড়ি খেতাম না, বা কারো কাছে আমাকে অপেক্ষায় থাকতো না, যে এটা পারি না, আমাকে কে করে দিলে খাবো, কেউ করে দিলে এ করবো। এটা সম্পূর্ণ আমাদের মেয়েদের মধ্যে নির্ভর করে। ঠিক আছে, যে কাজ হচ্ছে একটা আর্ট, যে আর্ট মানুষের শুরু থেকে মৃত্যু পর্যন্ত নিজস্ব এটা শক্তি। ঠিক আছে, তাই কাজে যে মেয়েরা বলবে যে এই কাজটা আমি পারি না, সেটা শুধু তাদের ন্যাকামো, তাছাড়া কিচ্ছু না। যত কোটিপতির মেয়ে হোক না কেন, কাজটাকে শিখতে হবে, রান্নাটাকে করতে হবে। এটা হচ্ছে মেয়েদের একটা সুন্দর মানে শক্তি। ঠিক আছে, মনোবল, যেটা আমি সব পারি, এটাই মনোবল। ভিডিও করি খুব কষ্টের মাধ্যমে, সংসারের সব কাজ করার পরে, বাচ্চা কাচ্চা সব কিছু সামাল দেওয়ার পরে, তারপরে যেটুকু সময় পাই সেটুকু ভিডিও করি। ভিডিওটা কিন্তু খুব কষ্টে হয়, সারা দিনটা লেগে যায় ভিডিও করার পরে। সম্পূর্ণ কাজকর্ম শেষ করার পরে এডিট করতে হয়, আবার ভিডিওটাকে ছাড়তে হয়, ছাড়তে গিয়ে অনেক রকমের কষ্ট। যারা এই ভিডিও করে এবং যারা এই লাইনে আছে তারাই বোঝে যে একটা ভিডিও সম্পূর্ণ মানে করে, মানে ভিডিও আপলোড করার পর পর্যন্ত, আগ পর্যন্ত কতটা কষ্ট করতে হয়। তাই আপনাদের কাছে অবশ্যই আমি একটা জিনিস চাইবো, যে যারাই আমার ভিডিও দেখেন, বা আমার যতগুলো পরিবার হয়েছে সেই পরিবারের সবার সাথে আমি আমি নিজেকে খুবই ধন্য মনে করি, যে আমার মানে যেগুলোই পরিবার হয়েছে খুব অ্যাক্টিভ পরিবার তারা। তে সবাই আমার মানে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ দেখার পরে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সাথে একটা শেয়ার করলে তো খুবই খুশি হব। আর সেই সাথে অবশ্যই যদি দেখার আগে আপনি একটা সাবস্ক্রাইব করে নিতেন তাহলে আমার উপকার হতো। আর আমার ভিডিওর ভিতরে আমি কতটুকু আপনাদের শেখাতে পারছি বা নিজে কতটুকু কষ্ট করছি সেটা দেখে অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে, সে সাথে লাইক দিতে ভুলবেন না, এবং একটা শেয়ার যদি মনে হয় একটা শেয়ার করে দেবেন। এটাই আমার আপনাদের কাছে কিন্তু আমার আর্জি। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটি এখানে রাখার চেষ্টা করব। সবার সবার কাছে আমি এই দোয়াটাই চাচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।